হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? তোমরা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছো আমার চ্যানেলটা 7 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। চ্যানেলটা আমার কাছে বড় একটা স্বপ্ন, কারণ চ্যানেলটার ভিতরে লাখ লাখ ভালোবাসার মানুষ রয়েছে। যাই হোক ডিয়ার, আমি তোমাদের জন্য আজকেও সুন্দর একটা রোমান্টিক ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামার ভিতরে দেখবো হাই স্কুলের একটা ম্যাম তার স্টুডেন্টের প্রেমে পড়ে। একটা হাই স্কুলের ম্যাম হয়ে তার স্টুডেন্টের প্রেমে পড়া, এটা কিভাবে সম্ভব? কলেজ ভার্সিটি হলে না হয় মেনে নেওয়া যেত। সো ডিয়ার, তোমরা বুঝতেই পারছো আজকের ড্রামাটা কতটা রোমান্টিক হতে চলেছে। আর আজকের ড্রামার কনসেপ্টটা অনেক বেশি সুন্দর, পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে আর বক বক না করে চলো আমরা আমাদের ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের স্মার্ট হ্যান্ডসাম হিরোকে দেখি, তার নাম সিহং। সিহং এবং তার বন্ধু জিহং আজ একটা মিশনে যায়, যেখানে একটি পরিত্যক্ত বিল্ডিং এ বুদ্ধার এন্টিং মূর্তি স্মাগলিং হচ্ছিল। সিহং আর তার বন্ধু জিহং ওই গুন্ডাদের উপর আক্রমণ করে দেয়। সিহং দেখতে যতটা হিরোর মতো ততটা সে স্মার্ট, এক এক করে সে সবাইকে মারতে থাকে। তবে তখনই একটা গুন্ডা ওই মূর্তিটা নিয়ে ভেগে যেতে সক্ষম হয়। সিহং হার মানে না, তার সুপার বাইক নিয়ে হাই স্পিডে ওই কারটির পিছু করে। অফিস থেকে তাকে বারবার বলা হয় তুমি ওই লোকটির পিছু যেও না, বিপদ হতে পারে। তবে সিহং বলে ওই লোকটির পিছু না করলে সে ওই মূর্তিটা নিয়ে পালিয়ে যাবে, এটা বলে সে কল কেটে দেয়। এরপর সে বাইকে ফুল স্পিড দিয়ে স্টান্ট করে কারের উপরে ছাদ ভেঙে ভিতরে ঢুকে যায়। তখন কারটির ব্যালেন্স হারিয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। ফুল স্পিডে থাকার কারণে বড় একটা ধামাকা হয়ে যায়। সিহংয়ের বন্ধু জিহং দূরে দাঁড়িয়ে পুরাই হতাশ হয়ে যায়। সে কনফার্ম হয়ে যায় সিহং এই মিশনে শহীদ হয়ে গিয়েছে। তবে দেখা যায় সিহং ধোঁয়ার আগুনের ভিতর দিয়ে হিরোর এন্ট্রি নিয়ে বেরিয়ে আসে। তার এক হাতে ছিল ওই মূর্তি এবং কাঁধে ছিল ওই গুন্ডার বডি। মিশন কমপ্লিট করাতে অফিসের সবাই তাকে নিয়ে প্রশংসা করতে থাকে এবং বলে তুমি তো আজ ফাটিয়ে দিয়েছো ভাই। তবে তারা মূর্তিটা খুলে দেখে মূর্তিটার এক হাতে গুলি লেগে ভেঙে গিয়েছে। তাই তারা সবাই যায় তাই করে জোড়াতালি দিয়ে ওই মূর্তিটা ডাইরেক্টরের সামনে প্রেজেন্ট করে। ডাইরেক্টর যখন মূর্তির হাত ভাঙা দেখে তখন সে খুবই চেতে যায় আর বলে সিহং কোনো কাজের না, এবং পানিশমেন্ট হিসাবে তাকে বড় একটা মিশন দেওয়া হয়। বলা হয় কোরিয়ার ভিতর বড় একটা প্রাইভেট স্কুল আছে, যেখানের বেশিরভাগ স্টুডেন্ট খুবই কোটিপতির ছেলে মেয়ে। ওই স্কুলের চেয়ারম্যান দেশ স্বাধীন হওয়ার সময় স্কুলের ভিতর একটা গোপন কক্ষে খাজানা লুকিয়ে রেখেছে। এখন সিয়াং যদি তার চাকরিটা বাঁচাতে চায় তাহলে তাকে স্টুডেন্ট সেজে ওই স্কুলে গিয়ে খাজানার সন্ধান বের করতে হবে। ওদিকে আমরা আমাদের কিউট ফিমেল লিডকে দেখি, তার নাম সুহা। সুহা একটা হাই স্কুলের টিচার, তবে তার জবটা পার্মানেন্ট না। এজন্য তার প্রিন্সিপালের পিছু পিছু ঘুরঘুর করা লাগে, যাতে ইমপ্রেস হয়ে তার জবটা পার্মানেন্ট করে দেয়। আজও সে প্রিন্সিপালের সাথে প্রিন্সিপালের বার্থডে গিয়ে তাকে ইমপ্রেস করার চক্করে বহু ড্রিঙ্কস করে টাল্লু হয়ে যায়। বহু লোকে প্রিন্সিপালকে গিফট দিয়েছিল, তবে আমাদের সুহা ম্যাম ড্রাঙ্ক অবস্থায় একটা কাণ্ড ঘটায় ফেলে। সে পড়ে যাচ্ছিল, তখন প্রিন্সিপালের চুল ধরে পড়ে, তবে সেই চুল নিয়েই সে নিচে পড়ে যায় এবং সবাই ওখানে ছিল আর জেনে যায় যে প্রিন্সিপাল তো টাকলা। সে এত বছর ধরে নিজেকে ইয়ং দেখানোর জন্য নকল চুল ব্যবহার করে এসেছে। প্রিন্সিপালের টাকে পূর্ণিমার চাঁদ চমকানো দেখে সুহার নেশা কেটে যায় এবং চুপচাপ চুলটা প্রিন্সিপালের মাথায় পরিয়ে ট্যাক্সিতে উঠে ওখান থেকে কেটে পড়ে। ওদিকে আমাদের হিরো ওই স্কুলের মিশনে এজন্য রাজি হয় কারণ সে এই মিশনে রাজি না হলে তার সাথে সাথে তার টিম মেম্বারদেরও জব চলে যেত। সে এবং তার টিম মেম্বাররা একটা ছোট্ট রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। একটু পর হোটেল থেকে সবাই বাসায় চলে যায়, তবে আমাদের হিরো সিয়ং এখনও ওখানে বসে ড্রিঙ্কস করছিল। তখনই ওই রেস্টুরেন্টের ড্রাঙ্ক অবস্থায় আমাদের হিরোইন সুহা চলে আসে। আসলে এটা সুহার মায়ের রেস্টুরেন্ট। এরপর যখন সে তার সামনে বসানো সিহংকে দেখে তখন মনে মনে বলে ওয়াও, ছেলেটা কত হট আর হ্যান্ডসাম। এতটা হ্যান্ডসাম হওয়া কিভাবে সম্ভব? তখনই ওখানে কিছু হাই স্কুলের স্টুডেন্ট এসে ড্রাঙ্ক করে টাকা না দিয়ে সুহার মায়ের সাথে ফাজলামি করা শুরু করে দেয়। সুহা ওই হাই স্কুল ছেলেদের কাছে গিয়ে টাকা চাইলে সুহাকে ধাক্কা মারে আর বলে টাকা না দিলে কি করবি। এটা আমাদের হিরো সিয়াং দেখে, সে খুবই ইনোসেন্ট একটা ছেলে, এজন্য সে এসেই এটার প্রতিবাদ করে। সমস্ত হাই স্কুল ছেলেদের আস্থা মতো কেলানি দেয়। তবে একটা ছেলে সিহংকে পিছন থেকে মারতে যায়, তবে সুহা একটা স্টিলের প্লেট দিয়ে ছেলেটিকে নকআউট করে সিহংকে বাঁচায়। ছেলেগুলো টাকা দিয়ে ওখান থেকে ভেগে চলে যায়। এরপর তারা দুজনকে থ্যাঙ্কস দেয়।
তবে সোহা হয়তো সিয়াংকে প্রথমবার দেখে ভালোবেসে ফেলেছে। সিয়াংয়ের ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সিয়াং স্কুল লাইফে এতটা স্ট্রং ছিল না। বহু বুলিরা তাকে প্রতিদিন খুবই টর্চার করতো, মারধর করতো। কিছু টিচার তো এগুলো দেখেও তাদেরকে থামাতো না। যাই হোক, বর্তমানে আমরা ওই হাই স্কুলটাকে দেখি যেখানে সিয়াং খাজানা খুঁজতে মিশনে যাবে। ওই স্কুলের নাম বিয়াং মুন হাই স্কুল, তবে আমরা এই স্কুলের নাম মুন হাই স্কুল বলবো। এই স্কুল থেকে যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে বের হয় তারা বড় বড় বিজনেসম্যান বা বড় বড় কিছু হতে পারে। তবে এখানের প্রায় 98% স্টুডেন্ট কোটিপতি ফ্যামিলির। ওদিকে আমরা সিহাংকে ফ্যামিলির সাথে দেখি এবং কিউট একটা মেয়েকে দেখি, তার নাম অনিহা। এই ওয়ানিহা নামের মেয়েটা সিয়াং এর কাজিন। সিয়াং এর আঙ্কেল তার মেয়ে ওয়ানিহাকে বলে, কাল থেকে সিয়াং তোমার স্কুলে অ্যাডমিট হবে। ওয়ানিহা অবাক হয়ে বলে, সিহান স্কুলে কেন অ্যাডমিট হবে? সিহানের তো গ্রাজুয়েট কমপ্লিট করা হয়ে গিয়েছে। আঙ্কেল বলে, সিহান তোমাদের স্কুলে একটা সিক্রেট মিশনে যাবে স্টুডেন্ট সেজে। বাই দ্য ওয়ে, এই আঙ্কেল কিন্তু আমাদের হিরোর টিম লিডার, এজন্য আঙ্কেল মিশনের ব্যাপারে সবকিছু জানে। তবে ওয়ানিহাকে এই সিক্রেট মিশনটা কি এটা বলা হয় না। পরের দিন সিহাং স্কুল ইউনিফর্ম পরে ওই স্কুলে এন্ট্রি নেয়। স্কুলে ঢুকতেই তার সাথে আমাদের হিরোইন সোহার দেখা হয়। সোহা এই স্কুলেরই একটা টিচার। সোহা বলে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি। এরপর যখন সোহার সবকিছু মনে পড়ে তখন সিয়াং এর কান ধরে টানতে টানতে নিয়ে যায় আর বলে, সেদিন তুমি স্কুলের স্টুডেন্ট হয়ে ড্রিঙ্কস করছিলে কেন? আর হাই স্কুলের স্টুডেন্ট হয়ে হিরোগিরি দেখিয়েছিলে কেন? আমাদের হিরো কম না, সে বলে, আমি নিজের চোখে দেখেছিলাম তুমি ওই দিন একটা হাই স্কুল স্টুডেন্টের উপর হাত উঠিয়েছিলে। এটা আমি বলে দিব না, কারণ বলে দিলে তোমার জব শেষ হয়ে যাবে। দুজনের রাজ দুজনই গোপন রাখো। তুমি আমাকে এই বিষয়ে আর ডিস্টার্ব করবে না। বাই বাই ম্যাম। এরপর সে প্রথম দিনের মতো ক্লাসে যায়। ওই ক্লাসে তার কাজিন ওয়ানিহাও আছে। যাই হোক, একটা ক্লাস শেষ হলে তাদের ক্লাস নিতে আসে আমাদের হিরোইন সোহা ম্যাম। এসে সিয়াংকে ঘুমানো দেখে সিয়াংকে ঘুম থেকে ওঠাতে যায়। সিয়াং ঘুমের ঘরে বুঝতে না পেরে ম্যামকে শত্রু মনে করে অ্যাটাক করে দেয়। তবে সোহা ম্যাম তো তাকে পিটিয়ে বসিয়ে দেয়। এরপর ক্লাস শেষে সিয়াং বুঝতে পারে এই স্কুলের সবাই পড়ে কম, খেলে বেশি। এসব দেখে সে ক্লাস 1-এর বাচ্চাদের মতো কান্না করে আর বলে, मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। এরপর যখন সে স্কুলে এক্সপ্লোর করছিল তখন সে ওখানে একটা পুরানো বিল্ডিং দেখতে পায় এবং গেটে লেখা ছিল এই বিল্ডিং এ স্টুডেন্টদের প্রবেশ অ্যালাউ না। তবে সে লক্ষ্য করে ওই বিল্ডিং এর বিদ্যুতের মিটার চালু আছে এবং ভালোই বিদ্যুৎ পাওয়ার টানছে। তাহলে ভিতরে কি চলতেছে? তখনই কিছু বুলিরা তাকে দেখে তাদের কাছে ডাকে এবং তাদের জন্য খাবার আনতে বলে। এটা শুনে সিয়াং এর খুবই রাগ উঠে যায়। তখন তার মনে পড়ে বস তাকে বলেছিল স্কুলের স্টুডেন্টদের সাথে পাঙ্গা না নিতে। এজন্য সে বসের কথা মেনে দৌড়ে চলে যায় বুলিদের খাবার আনার জন্য। ওদিকে সোহা বসে ভাবতে থাকে, আমি যে ছেলেটিকে পছন্দ করেছিলাম এখন তো দেখছি সে আমার স্টুডেন্ট। আমি কিভাবে আমার স্টুডেন্টের সাথে প্রেম করব? এটা পসিবল না, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। এরপর আমরা ওই স্কুলের চেয়ারম্যান মহিলাটিকে দেখি। সে একটা কলিগের ফিউনারেলে যায় আর সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমার ফ্যামিলির খেয়াল রাখবো। তোমার হাজবেন্ডের মৃত্যুর কথা শুনে আমার খুবই খারাপ লাগছে। তবে সে আসার সময় বলে, শালা মরেছে ভালো হয়েছে, আমার রাস্তার কাঁটা সাফ হয়েছে। ওদিকে সিয়াং ইনভেস্টিগেশন করে আইডিয়া করতে পেরেছে ওই স্কুলে যা কিছু আছে ওই পুরানো বিল্ডিং এর ভিতরে আছে এবং সে বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে এটাও জানতে পেরেছে ওই বিল্ডিং এ পুরানো একটা আত্মা ঘোরাঘুরি করে, এজন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, আজ রাত্রে সিয়াং মাস্ক লাগিয়ে চেহারা লুকিয়ে ওই পুরানো বিল্ডিং এ প্রবেশ করতে যায়। তবে ভেতরে যাওয়ার আগেই একটা গার্ড তার দিকে বন্দুক তাক করে। তবে এটা আর কেউ না বরং আমাদের হিরোইন সোহা। আজ তার স্কুলের ডিউটি ছিল, তার হাতে যে গানটা ছিল ওটা নকল গান। সিহাং সোহাকে দেখে ওখান থেকে ভাগতে থাকে আর সোহা তাকে তাড়াতে থাকে। সিহাং খুবই দ্রুত গতিতে দৌড়াতে থাকে। এটা দেখে সোহা বলে, এটা মানুষ নাকি মেশিন, এত জোরে কিভাবে দৌড়ায়? ইস, আমি যদি চোরটিকে ধরতে পারতাম আমার জবটা পাক্কা হয়ে যেত। আমরা দেখি সিয়াং আজকাল সোহার বাসার আশেপাশে একটা বাসা ভাড়া নিয়ে থাকছে। পরের দিন অফিসে দেখি ভাইস প্রিন্সিপাল সোহাকে দিয়ে প্রচুর কাজ করায়, কারণ সে টেম্পোরারি টিচার। সোহা মানা করে না, চুপচাপ কাজ করতে থাকে যাতে সে এই স্কুলের পার্মানেন্ট টিচার হিসেবে জব পেতে পারে। পরের সিনে দেখি সোহা আর তার কলিগরা বসেছিল। একটা কলিগ ওই পুরানো বিল্ডিং নিয়ে গল্প বলে ওই বিল্ডিং এ নাকি পুরানো একটা আত্মা ঘোরাফেরা করে।
এই গল্প শুনে সোহা ভয় পেয়ে লাফায় ওঠে এবং তার ড্রিঙ্কসটা পড়ে যায়। তবে তার ভাগ্য খারাপ, যেখানে তার ড্রিঙ্কসটা পড়ে ওখানেই তখনই প্রিন্সিপালের থোবড়া চলে আসে। এরপর ডিয়ার আমরা ডুগ্গু নামের একটা ছেলেকে দেখি, সে সবাইকে বুলি করে। ওদিকে সিয়াং দেখে চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট ওই পুরনো বিল্ডিং এর দিকে যাচ্ছে। এটা দেখে সিয়াং তাকে ফলো করতে থাকে, তবে ওখানে গার্ড তাকে যেতে দেয় না, বলে এখানে স্টুডেন্টদের যাওয়া অ্যালাউ না। এজন্য সে ফিরে যাচ্ছিল। তবে যাওয়ার সময় সে ডাস্টবিন থেকে একটা আওয়াজ শুনে ডাস্টবিন খোলে এবং দেখে ওই ডাস্টবিনে তার ক্লাসমেট ডংকে কেউ বেঁধে রেখে দিয়েছে। সিয়াং তাকে উঠায় আর বলে তোমার এমন অবস্থা কে করেছে? ডং বলে ডুগ্গু সবসময় আমার সাথে এমন বুলি করে। সিয়াং বলে তুমি ডুগ্গুকে কিছু বলো না কেন, তার নামে কমপ্লেন করো না কেন? ডং বলে করেও লাভ নেই, ডুগ্গু এই স্কুলের একটা পাওয়ারফুল টিচারের ছেলে। তখনই ওখানে সোহা আসে আর মনে করে সিয়াং মনে হয় ডং এর সাথে বুলি করছে। দূরে দাঁড়িয়ে ডুগ্গু এগুলো দেখে সাইকোর মতো হাসছিল। সোহা সিয়ংকে ডেকে নিয়ে যায় আর বলে তুমি ডং এর সাথে বুলি করছিলে কেন? সিয়ং বলে কই, আমি তো ডং এর সাথে কোনো বুলি করিনি। সোহা বলে আমি কিন্তু জানি তুমি যাকে তাকে মারপিট করো, ওই দিন আমার মায়ের রেস্টুরেন্টে সবাইকে পিটিয়েছিলে। এরপর সিয়ং সোহাকে যায় তাই বুঝিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে আমরা স্কুলের চেয়ারম্যানকে দেখি, সেই স্কুলের স্টুডেন্টদের উপর একটা বাজে চাল চালে। বলে ক্লাসের ভেতর যারা ভালো স্টুডেন্ট আছে তাদেরকে একসাথে করে আলাদা করে ক্লাস করাতে হবে, আর যারা নর্মাল স্টুডেন্ট আছে এদেরকে নর্মাল কোনো টিচার দিয়ে ক্লাস করাতে হবে। এরা ফেল করলেও কোনো যায় আসে না, মানে পুরো সাইকোর মতো চিন্তা ভাবনা। এরপর সিয়াং ডং এর কাছে যায় আর বলে স্কুলের পুরানো বিল্ডিং এর ভুতুড়ে কাহিনীটা আসলে কি? ডং বলে বহু বছর আগে ওই স্কুলের ওই বিল্ডিং এ নৃত্য ক্লাস হতো। ওই নৃত্য ক্লাসে সবাই একটা মেয়ের উপর টর্চার করতো, তাকে বুলি করতো। একদিন মেয়েটা নৃত্য করতে করতে পড়ে যায় এবং তার পাটা ভেঙে যায়, তার নৃত্য করার মতো কোনো অবস্থায় থাকে না। সব বলিরা ওই মেয়েটিকে রুমের ভিতর তালাবদ্ধ করে রেখে যায়। মেয়েটা এত টর্চার নিতে পারে না, সে নিজেকে শেষ করে দেয়। এরপর মেয়েটিকে ওই রুমের ফ্লোরের নিচে পুঁতে দেওয়া হয়েছিল। তারপর শোনা যায় ওই রুমে ওই মেয়েটির আত্মা আসতো এবং তার দুইটা পা ছিল না, এরপরও সে বডিতে দাঁড়িয়ে নৃত্য করত। ডং বলে তোমার ভয় লাগছে না তো গল্পটা শুনে? সিয়াং বলে ভয় আবার আমার? এটা অসম্ভব। তবে আসলে কিন্তু সিয়াং ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ডং তাকে একটা ভিডিও দেখিয়ে বলে আমি একবার সত্যি কিনা এটা দেখতে ওই বিল্ডিং এ গিয়েছিলাম এবং ওখানে আমি সিঁড়ি থেকে কিছু একটা নামতে দেখেছিলাম। ওই ভিডিওতে সিয়াং একটা লকার দেখে এবং সে কিছুটা শকড হয়ে যায়। তখনই ওখানে ওই বুলি করা ছেলে ডুগ্গু চলে আসে এবং ডং এর খাবারে থুতু মেরে ওই খাবারটা খাইতে বলে। ডং কান্না করতে করতে ওই খাবারটি খাইতে যায়। এটা সিয়াং আর সহ্য করতে পারে না, সে বলে ওটা খেও না। ডুগ্গু এবার ডংকে ছেড়ে সিয়াং এর পিছনে পড়ে, তার সাথে ফাইট করতে চায়। তবে সিয়াং ফাইট করতে চায় না, কারণ বস তাকে এসব থেকে দূরে থেকে মিশন কমপ্লিট করতে বলেছিল। কিন্তু ডুগ্গু নিজেই সিয়াংকে মারতে ছুটে যায়। সিয়াং তাকে এমন একটা ঘুষি মারে, এক ঘুষিতে ডুগ্গু মুতে দেয়। ওই সময় ওখানে সোহা চলে আসে এবং তাদের দুজনকে আলাদা করে অফিসে ডাকে। তবে ডুগ্গু তো একটা পাওয়ারফুল টিচারের ছেলে ছিল। ডুগ্গুর বাবা এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। ওখানে শুধু বেচারা সিয়াং ছিল। সোহা সিয়াংকে প্রচুর বকতে থাকে ডুগ্গুকে মারার জন্য। সিয়াং বলে স্টুডেন্টদের নিয়ে তোমার একটু চিন্তা নেই নাকি? তুমি জানো তোমার স্টুডেন্টদের সাথে কি হচ্ছে? এবং সে সব ঘটনা সোহাকে বলে কেন সে ডুগ্গুকে মেরেছে। সিয়াং সোহাকে বলে ভালো টিচার হতে গেলে স্টুডেন্টদের খেয়াল রাখতে হয়, এরপর ভালো টিচার হওয়া যায়। এই কথাটা সোহার মাথায় কাটার মতো গেঁথে যায়। সে তার মায়ের রেস্টুরেন্টে বসে বলে আমি আমার স্টুডেন্টদের অনেক ভালোবাসি, আমি একটা ভালো টিচার। এরপর একটা গ্লাসে ড্রিঙ্কস ঢেলে বলে সিয়াং তুমি আমার স্টুডেন্ট হয়েও তুমি আমাকে খারাপ টিচার বলেছো। তুমি আমার স্টুডেন্ট না হলে তোমাকে ড্রিঙ্কস বানিয়ে খেয়ে ফেলতাম। যাই হোক, এই স্কুলের ফাইট করার কারণে সিয়াং এর বস তাকে ডাকে আর বলে এমন ভুল যদি তুমি আর একবার করো, স্কুলে কারোর সাথে ফাইট করো, তাহলে তোমার সাথে সাথে তোমার পুরো টিমের জব চলে যাবে। সিয়াং এর তখন একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। তার বাবাও একটা আন্ডারকভার এজেন্ট ছিল, সে কাউকে তার মিশনের ব্যাপারে বলতো না। একদিন সে একটা মিশনে গিয়েছিল, এরপর আর ফিরে এসেছিল না। হয়তো ওই মিশনে তার বাবা শহীদ হয়ে গিয়েছিল। ওদিকে আমরা দেখি ওই বুলি করা স্টুডেন্ট ডুগ্গু ডং এর দাদির বাসায় যায় আর বলে ডং তোমার আইডি কার্ডটা চেয়েছে। এটা বলে দাদির কাছ থেকে আইডি কার্ডটা নিয়ে আসে। আসলে সে আইডি কার্ডটা দিয়ে জুয়া খেলতে যাবে। নিজের আইডি কার্ড দিয়ে জুয়া খেলে না, কারণ সে নিজের আইডি কার্ড দিয়ে জুয়া খেললে পুলিশের হাতে ধরা খেয়ে যাবে। এজন্য সে এভাবে চালাকি করে পরের আইডি কার্ড নিয়ে গেল। ওদিকে রাত্রে দেখি সিয়াং ওই পুরানো বিল্ডিং এ যাচ্ছিল। তখনই ওখানে ডং চলে আসে আর বলে আমিও তোমার সাথে ভেতরে যাব।
সিয়াং তাকে ফিরে যেতে বলে, তবে ডং তার কথা শুনে না, তার সাথে যেতে চায়। এরপর তারা দুজন ভেতরে যায়, যে দেখে ওখানে একটা লোক হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি তাদের দিকে হাতুড়ি ছুঁড়ে মেরে ওখান থেকে ভেগে যায়। তারা দুজন লোকটির পিছু করতে করতে আলাদা হয়ে যায়। সিয়াং এর নিকটে এমন একটা ডিভাইস আছে যেটা দিয়ে সমস্ত লক খুলতে পারে। সে একটা অ্যাডভান্স লক খুলে একটা রুমে এন্টার করে এবং এখানের পরিবেশ দেখে টিম মেম্বারদের কল করে বলে এই মিশনটা এত সহজ হবে না, অনেকদিন লেগে যেতে পারে এই মিশনে। এখানে আমরা এটাও জানতে পারি এটা চেয়ারম্যান মহিলাটির সিক্রেট রুম। সেও এখানে ওই খাজানাটি খোঁজার জন্য বহু রিসার্চ করেছে। সিয়াং সমস্ত এভিডেন্স কালেক্ট করে নেয়। তখন সে শুনতে পায় ডং অন্যদিকে জোরে চিল্লিয়ে উঠছে। জানতে পারি একটা বিনা পায়ের ভয়ানক আত্মা ফ্লোরের নিচ থেকে তার দিকে ছুটে আসছে। এখানে আমরা আরো জানতে পারি চেয়ারম্যান মহিলাটি সবকিছু দেখছে। এখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে ওটা দিয়ে, তবে কিছুই বলে না। সিয়াং বিনা পাওয়ালা ওই আত্মাটির টেস্ট করে জানতে পারে ভূত নিয়ে যে ঘটনাটি আছে ওটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা। এটা তো একটা বানানো ভূত, যেটা দিয়ে চেয়ারম্যান সবাইকে ভয় ধরায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে। সিয়াং এটাও জানতে পারে এই ভূতের গল্প বহু যুগ আগে স্কুলে যে প্রথম চেয়ারম্যান ছিল সেই বানিয়েছিল। তাই সিয়াং ডিসাইড করে এই গল্প দিয়ে সে ওই গুপ্তধন বের করবে, কারণ এই গল্পের পিছনে আসলে একটা রাজ লুকিয়ে আছে। সে ডংয়ের কাছে যায় আর বলে 4টা গল্পের ভেতর দ্বিতীয় গল্পটা কি ছিল ওটা শোনাও তো। ওদিকে দাদি সুহাকে কল করে আর বলে একটা ছেলে আমার আইডি কার্ড নিয়ে গিয়েছিল, ওই আইডি কার্ডটা ফিরিয়ে দিতে বলো তো। সুহা বলে যে আপনার আইডি কার্ড নিয়ে গিয়েছিল তার নাম কি? দাদি বলে ওই ছেলেটির নাম সিহং। আসলে ডিয়ার আমরা তো জানি ডুগ্গু দাদির কাছ থেকে আইডি কার্ডটা নিয়ে এসেছিল, তবে সে দাদিকে বলেছিল আমার নাম সিহং। সে সিহংকে ফাঁসানোর জন্য মিথ্যা নাম বলেছিল। যাই হোক, সোয়া সিহং এর কাছে যায় আর তার কান ধরে টেনে উপরে উঠায় আর বলে তুমি ডংয়ের দাদির আইডি কার্ড কেন নিয়েছো? সোয়া ওই সময় তার কান ধরে টান মারে যখন সে দ্বিতীয় হরর স্টোরি শুনছিল। এজন্য সোয়া কান ধরাতে সে মনে করে আত্মা আমার কান ধরেছে, এজন্য সে লাফায় ওঠে। সিহং বলে আমি কারোর আইডি কার্ড নেয়নি আর আমি তো ডংয়ের দাদিকে চিনিও না। যাই হোক, এরপর সিয়াং মিটিং করতে তার টিম মেম্বারদের কাছে যায়। তার টিম মেম্বাররা এই স্কুলের পাশে একটা কফি শপ বানিয়ে নিয়েছে। এখানে তারা সবাই একসাথে বসে জরুরি কথা নিয়ে ডিসকাস করে। ওদিকে সুহাজ নিজের চোখে দেখে ফেলে ডংয়ের উপর ডুগ্গু বুলি করছে। তখন সে বলে সিয়াং তাহলে আমাকে সত্যি বলেছিল সে ডংয়ের উপর অত্যাচার করে না, বরং ডুগ্গু করে। সোহা ডুগ্গুকে কিছু বলতে গেলে ডুগ্গু তার কাঁধে হাত রেখে বলে টেম্পোরারি টিচারের মতো থাকো, না হয় বাবাকে বলে তোমার টিচারের জবটা বের করে দিব। পরের সিনে দেখি সিয়াং একটা বুড়িকে রাস্তায় কাজ করতে দেখে তাকে হেল্প করে, আর এটা ইয়ানা নামের একটা মেয়ে দেখে এবং সিয়াং এর উপরে সে ইমপ্রেস হয়ে যায়। বাই দ্য ওয়ে, এই ইয়ানা নামের হাই স্কুল স্টুডেন্টটা কিন্তু এই স্কুলের চেয়ারম্যানের মেয়ে এবং সে সিয়াং এর সাথে একই স্কুলে পড়ে, মানে তার মায়ের স্কুলে। এরপর সিয়াং জানতে পারে এই বুড়ি মহিলাটি ডং এর দাদি। সিয়াং ডংকে নাম্বার দিয়ে বলে কখনো কোনো বিপদে পড়লে আমাকে কল করবা। এরপর সিয়াং তার বাড়ির পাশের একটা শপে ড্রিঙ্কস কিনতে যায়। তখন সোয়া এসে ওই ড্রিঙ্কসে হাত রেখে দেয়। প্রথমে তাদের দুজনের ভিতর ড্রিঙ্কসটা নিয়ে ঝগড়া হয়, তবে একটু পরে দেখি তাদের বাড়ির সামনে বসে ম্যাডাম আর স্টুডেন্ট মিলে ড্রিঙ্কসটা পান করতে থাকে। এখানে সোহা যখন সিয়াংকে খাবার খাইতে দেখে তখন তার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটকালে তার একটা স্কুল ফ্রেন্ড ছিল, সেও সিয়াংয়ের মতো খাবারের ভিতর থেকে মার্ডার তুলে তুলে খাইতো। ওই সময় সিয়াংয়ের কাছে কল আসে আর জানতে পারে দাদিকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, কারণ তার আইডি কার্ড দিয়ে জুয়া খেলা হচ্ছে। সিয়াং তখনই পুলিশ স্টেশনে পৌঁছে যায়, সাথে সোহাও এসেছে। তারা জানতে পারে এসব কিছু ডুগ্গুর জন্য হয়েছে, সে জুয়ার নেশায় ডুব দিয়েছে। ডুগ্গু ডংয়ের দাদির কাছ থেকে আইডি কার্ডটা নিয়ে এই ওয়াকামটা করছে এবং ফেসে গিয়েছে দাদি। পরের দিন সোহা প্ল্যান করে তার নাম লুকিয়ে স্কুল গ্রুপে ফাঁস করে দেয় এই স্কুলের কিছু স্টুডেন্টরা জুয়া খেলা শুরু করেছে। এটা নিয়ে পুরা স্কুলের ভেতর তো আলোচনা শুরু হয়ে যায়, কে এই জুয়ার আড্ডা খুলে নিয়েছে এবং স্কুলের নাম খারাপ করছে। ওদিকে চেয়ারম্যান মহিলা যখন এটা জানতে পারে তখন তার মাথা গরম হয়ে যায়, এটার কারণে তার স্কুলের নামে বদনাম ছড়াতে পারে। এরপর আমরা দেখি চেয়ারম্যানের মেয়ে যে ইয়ানা, এটা সবাই জেনে যায় এবং ইয়ানাকে সবাই অনেক ইম্পর্টেন্ট দিতে থাকে। আজ রাত্রে সিয়াং দ্বিতীয় কাহিনী শুনে ওই কাহিনীর পিছু যায়, যেটা একটা ঘড়ির ব্যাপারে ছিল। যখন সে ওখানে আসে তখন চেয়ারম্যান মহিলা তাকে দেখে ফেলে আর বলে তুমি ওই ছেলে না যে পুরানো বিল্ডিংয়েও গিয়েছিলে? কিউরিয়াস হওয়া অনেক ভালো, আমি এমন স্টুডেন্টদের লাইক করি, কোনো হেল্প লাগলে আমার কাছে এসো। সিয়াংকে ওখান থেকে পাঠিয়ে দেওয়ার পর সে নিজেই খুঁজতে থাকে এই ঘড়ির পিছনে কি লুকিয়ে আছে। আসলে চেয়ারম্যান মহিলা সিয়াংকে ফলো করছিল, কারণ সিয়াংকে ফলো করতে পারলে সে খুব তাড়াতাড়ি গুপ্তধনের নিকটে পৌঁছাতে পারে।
পারবে। ওদিকে স্কুলে ওই জুয়ার কেসটি চলছিল যেটাতে ডং এবং তার দাদি আর ডুগ্গু ভিকটিমস ছিল। ডং আর দাদির পাশে আমাদের হিরোইন সোহা আছে। তবে স্কুলের পাওয়ারফুল টিচার ডং এর নামে মিথ্যাচার লাগায়, বলে ডং তার দাদির কাছ থেকে আইডি কার্ড নিয়ে জুয়া খেলেছে এবং সে জুয়ার আড্ডাও চালায়। কালকে ফাইনাল মিটিং হবে, যদি ডং তার প্রমাণ না দিতে পারে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। পরের দিন সোহা সিয়াংকে কল করে আর বলে তুমি তাড়াতাড়ি স্কুলে আসো, না হয় মিটিংয়ে ডংকে স্পেল করে বের করে দিবে। সিয়াং বলে আমার আসতে একটু লেট হতে পারে, তুমি একটু সামলে সময়টা বাড়িয়ে নিও। এরপর মিটিং শুরু হয়। ডং কোনো প্রমাণ দিতে পারেনি, তাই ভাইস প্রিন্সিপাল তাকে বের করার জন্য হাতুড়ি মেরে বলতেই যাবে, তখন সোহা উঠে দাঁড়িয়ে ভাইস প্রিন্সিপালকে ডিস্ট্রাক্ট করে ওয়েট করায়। একটু পরে দেখি আমাদের হিরো একটা সুপার বাইক নিয়ে স্কুলে এন্ট্রি নেয়। সবাই তো জানালা দরজা দিয়ে উকি মেরে তাকে দেখতে থাকে আর বলে ওয়াও, ছেলেটা কত হ্যান্ডসাম। সে একটা লোককে ধরে হেলমেট পরিয়ে টানতে টানতে ভেতরে মিটিং রুমে নিয়ে আসে। আসলে সিয়াং ওই জুয়ার আড্ডায় গিয়েছিল যেখানে ডুগ্গু গিয়ে জুয়া খেলতো। ওখানে গিয়ে সে সবাইকে উদুম কেলানি দেয়, এক এক করে সবাইকে সেই লেভেলের মার দেয়। পরে ওই জুয়ার আড্ডা যে চালায় ওই মালিককে ধরে নিয়ে এসেছে। এখানে এসে ওই জুয়ার মালিক বলে দেয় ডুগ্গু আমার সাথে মিলে জুয়ার কাজ করে এবং জুয়া খেলে। সে কখনো নিজের আইডি কার্ড ব্যবহার করে না, বিভিন্ন স্টুডেন্টদের বুলি করে তাদের আইডি কার্ড ইউজ করে যাতে করে সে ধরা না খায়। সিয়াং পুরো মিটিং এর সামনে সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করে দেয় ডং ইনোসেন্ট ছেলে, আসল জুয়ারি তো ডুগ্গু। এখানে ডুগ্গুর পাওয়ারফুল টিচার বাবা তো তার ছেলেকে বাঁচাতে বড়সড় প্ল্যান বানিয়ে ডংকে ফাঁসাতে চেয়েছিল। তবে এমন পাকা প্রমাণ দেখে বাপ বেটার মুখ দেখানোর মতো অবস্থা থাকে না। ডুগ্গু সবকিছু ফাঁস হয়ে গিয়েছে, এজন্য সে উঠে সিয়াংকে ঘুষি মারে। সিয়াং মারার সুযোগ পায়, তাই সে গায়ের বলে ডুগ্গুকে এক ঘুষি মেরে নকআউট করে দেয়। তখন ডুগ্গুর পাওয়ারফুল টিচার বাবা উঠে সিয়াংকে মারতে যায়, তবে আমাদের হিরোইন তার হাত ধরে ফেলে, বলে তোমার সাহস কত বড়, তুমি আমার স্টুডেন্টের গায়ে হাত তুলতে চাও। এটা বলে পাওয়ারফুল টিচারকে তুলে আছাড় মারে। এটা দেখে সবার সাথে সাথে আমাদের হিরো তো অবাক হয়ে যায়, সাথে হিরোইনও অবাক হয়ে যায় যে আমি এটা কিভাবে করলাম। তাদের দুজনের ফাইটিং স্কিল দেখে মনে হয় গড তাদের দুজনকে একে অপরের জন্য বানিয়েছে। এরপর ডংয়ের সাথে সিয়াং এর বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়। পরে ডুগ্গুর পাওয়ারফুল বাবা চেয়ারম্যান মহিলার কাছে যায় এবং বলে আমার ছেলের স্পেল করালে খুবই খারাপ হবে। চেয়ারম্যান মহিলা হলেও সে খুবই পাওয়ারফুল ছিল। সে ডুগ্গুর বাবাকে ধুলাই দিয়ে বলে এমন হুমকি দ্বিতীয়বার দিলে তোকে উপরে পৌঁছে দেওয়া হবে। ওদিকে রোমান্টিক ম্যাডাম তার রোমান্টিক স্টুডেন্টের কাটা স্থানে আলতো করে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। তারা দুজন খুবই রোমান্টিক একটা জায়গায় বসেছিল, উপর এবং চারিদিক দিয়ে ফুল ঝরছিল। প্রকৃতি যেন তাদের দুজনকে বরণ করে নিচ্ছিল। একটা ফুলের পাপড়ি সুহার চুলে পড়লে সিয়াং ওটা সরাতে তার কলেজে যায়। ওই সময় সুহার দিল কলিজা হার্টবিট ধাক ধাক করতে থাকে। সুহা তার স্টুডেন্ট সিয়াং এর প্রতি খুবই হট ফিল করে, এজন্য সে ভয়ে তাড়াতাড়ি ওখান থেকে ভেগে যায়। সে ভাবে আমি এখানে আরেকটু সময় থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এরপর ডং সিয়াংকে তৃতীয় কাহিনী শোনায়, বলে বহু বছর আগে এই স্কুলে 2টা টপার ছিল, তবে একজন সবসময় সেকেন্ড হতো, ফার্স্ট হতে পারতো না। তাই সেকেন্ড স্টুডেন্ট স্কুল টপারকে ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর সে ওখানে শেষ হয়ে যায়। এরপর থেকে এই স্কুলে নাকি মাঝে মধ্যে তার আত্মা দেখা যেত। এই কাহিনীটা শুনে সিয়াং এর খুবই ভয় লাগতে থাকে। তখন সে তার পাশে টিম মেম্বারদের দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। ওদিকে সোহা তো এই কথা কল্পনা করতে থাকে যখন সে সিয়াং এর সাথে ফুলের গার্ডেনে বসেছিল। সে কান্নার মতো করে ভাবতে থাকে সিয়াং আমার স্টুডেন্ট কেন, আমি কেন সিয়াং এর প্রতি এতটা দুর্বল হয়ে যাচ্ছি। ওদিকে আমরা স্কুলের প্রেসিডেন্টের মেয়ে ইয়ানাকে দেখি। সে সিয়াং এর কিউট কাজিন বোন ওয়ানিহাকে নিয়ে শপিং এ গিয়েছে। ইয়ানা ওয়ানিহাকে দিয়ে চাকরের মতো কাজ করায়, আজও তাকে দিয়ে সমস্ত ব্যাগ ক্যারি করায়। ইয়ানার কাছে একটা ব্যাগ ছিল, বলে এটার ভিতর সিয়াং এর জন্য একটা গিফট নিয়েছি। আসলে ইয়ানা জানে না সিয়াং ওয়ানিহার কাজিন। ওয়ানিহা ভাবতে থাকে প্রেসিডেন্টের মেয়ে ইয়ানা আমার কাজিনকে ভালোবেসে ফেললো নাকি, এটা তো বড় একটা বিপদ। ওদিকে অফিসে বসে সোহা এখনো সিয়াংকে নিয়ে কল্পনা করছিল, তখনই ওখানে ভাইস প্রিন্সিপাল এসে তার স্বপ্নে পানি ঢেলে দেয়। এরপর সিয়াং এর কাছে তার কাজিন ওয়ানিহা আসে আর বলে তুমি তাড়াতাড়ি মিশন কমপ্লিট করে স্কুল থেকে বিদায় নাও, না হয় তোমার জন্য আমি বিপদে পড়বো। সিয়াং ওখানে একটা কোলাক দেখে, যেমন কোলাক স্টুডেন্ট কাউন্সিলিং রুমে লাগানো ছিল। তাই সে বলে যাই করে হোক আমাকে স্টুডেন্ট কাউন্সিলিং রুমে যেতে হবে। উপরে দাঁড়িয়ে ইয়ানা মানে প্রেসিডেন্টের মেয়ে সিয়াং এবং ওয়ানিহাকে একসাথে কথা বলতে দেখে খুবই জেলাস হয়। মনে মনে বলে এদের ভিতর কিছু চলছে না তো। আসলে সিয়াং আর ওয়ানিহা যে কাজিন এটা ইয়ানা জানে না। এরপর সিয়াং যখন স্টুডেন্ট কাউন্সিলিং রুমে প্রবেশ করতে যায় তখন ইয়ানা তাকে দেখে ফেলে এবং বলে এই রুমে তুমি যেতে পারবে না, এখানে যেতে হলে এখানকার মেম্বার হওয়া লাগবে।
বা তুমি আমার বন্ধু হয়ে যাও, এটা বলে তাকে ওই গিফটটা দেয়। সিয়ং বলে এমন দামি গিফট দিয়ে আমার সাথে বন্ধুত্ব করতে পারবে না, তোমার সাথে বন্ধুত্ব না করে এখানকার মেম্বার হতে গেলে আমাকে কি করা লাগবে। ইয়ানা বলে 100 জন স্টুডেন্টের ভোট লাগবে এবং স্কুল পরীক্ষায় টপ 10-এ থাকা লাগবে। সিয়াং এবার সবার কাছ থেকে ভোট কালেক্ট করতে থাকে, তবে দিন শেষে দেখা যায় সে এত কষ্ট করে মাত্র 3টা ভোট কালেক্ট করতে পেরেছে। এটা দেখে সিয়াং এর টিম মেম্বাররা বলে তোমার জন্য আমরা ভোট কালেক্ট করে দিব, তুমি এক্সামে ফোকাস করো, আর 10 দিন পরেই এক্সাম। এরপর থেকে সিয়াং পড়াশোনায় মগ্ন হয়ে যায় আর তার টিম মেম্বাররা তাদের কফি শপের বাইরে একটা কনসার্টের আয়োজন করে। বিভিন্ন ধরনের নাচ গান করে স্টুডেন্টদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করে এবং ব্যানারে সিয়াং এর বড় বড় ফটো লাগায়, যেটা দেখে মনে হচ্ছিল সিয়াং বড় কোনো আইডল। এভাবে তারা স্টুডেন্টদের ভোট কালেক্ট করে। ওদিকে প্রেসিডেন্ট মহিলাটিও জেনে যায় এমনই 2টা কোলাক আছে। সিয়াং কাউন্সেলিং ক্লাসে জয়েন হতে চাচ্ছে, মানে কাউন্সেলিং ক্লাসের ঘড়ির পিছনে কোনো একটা রহস্য আছে। ওই সময় ইয়ানা বাসায় আসে। ইয়ানার উপর তার মা খুবই প্রেশার দিত স্কুল টপার ধরে রাখার জন্য। তাকে মেডিসিন দিত যাতে করে তার ঘুম না আসে, সারা রাত পড়তে পারে। এই মেডিসিন নিয়ে ইয়ানার সাইড ইফেক্ট হতো, তবে সে তার মায়ের সাথে ভয়ে কিছুই বলতো না। পরের দিন সিয়ংকে বস কল করে আর বলে আজ তোমাকে অন্য একটা মিশনে যেতে হবে। বসের অর্ডার তো সিয়ং ফেলতে পারবে না, তাই সে সোহা ম্যামকে কল করে বলে ম্যাম আমি আজ স্কুলে আসতে পারবো না, আমার পেট খারাপ করছে, আমি বাথরুমে শুয়ে আছি, সবকিছু অটো হয়ে গিয়েছে। এসব বাহানা দিয়ে সে মিশনে চলে যায়। খানিকটা পর সোহা তাকে কল করে আর বলে আমি তোমার বাসায় আসতেছি তোমাকে কেয়ার করতে, তুমি তো আমার স্টুডেন্ট। এটা শুনে সিয়াং মিশন থেকে কাঁচা মেরে বাড়ির দিকে ছুটতে থাকে এবং তার টিম মেম্বারদের সবকিছু বলে। সিয়াং এর বাসায় কিছু ছিল না, কারণ সে এখানে থাকে না। সোহা এসে এমন অবস্থা দেখলে সে সন্দেহ করবে, কারণ এখানে একটা বেডও নেই। তাই তারা সবাই মিলে তাড়াতাড়ি করে লেপ কাঁথা কম্বল যে যেখান থেকে পারে চেয়ে চুরি করে নিয়ে এসে ঘর ভরে ফেলে। তারা সবকিছু গুছাচ্ছিল, এর ভিতরে বাহিরে সোহা ম্যাম চলে আসে। তাই সিয়ং ক্যাথা বালিশ এবং তার টিম মেম্বারদের আলমারির ভিতরে এবং যেখানে সেখানে লুকিয়ে রাখে। ভেতরে এসে সোহা ওয়াশরুমে যায়, তবে ভাগ্য ভালো ওয়াশরুমে কেউ লুকানো ছিল না। এরপর সোহা বলে তুমি তো অসুস্থ, কাপড়গুলো ছড়ানো ছিটানো, আমি এগুলো আলমারির ভিতরে রাখি। তবে সিওল তো জানে আলমারির ভিতর সবাই লুকানো, এজন্য তাকে আলমারি খুলতেই দেয় না। এটা নিয়ে জোরাজোরি করতে গিয়ে সোহার পা স্লিপ করে এবং সে সিয়ংকে সাথে নিয়ে নিচে পড়ে। সোহার উপরে সিয়ং পড়ার কারণে অ্যাক্সিডেন্টলি তাদের দুজনের কিস হয়ে যায়। আলমারির ভিতর সং নামের একটা টিম মেম্বার কথা বলতে গেলে মিন নামের একটা টিম মেম্বার তাকে কিস করে ঠোঁট কামড়ে ধরে। এটাতে সং তো কথা বলতে পারে না, তবে তারা সবাই আলমারি খুলে নিচে পড়ে যায়। সোহা তাদের এতজনকে দেখে অবাক হয়ে বলে এখানে কি হচ্ছে। সবাই তখন অ্যাক্টিং করে বলে সারপ্রাইজ সারপ্রাইজ। তাদের ভিতর সবথেকে বয়স্ক টিম মেম্বার মানে সিয়ং এর আঙ্কেল বলে আমার স্কুলের পাশে একটা কফি শপ আছে, সিয়ং মাঝে মাঝে আমার কফি শপে পার্ট টাইম জব করে, গরিব তো এই জন্য। এই বেচারা সিয়ং এখানে একা একা থাকে, তাই আমরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আলমারির ভিতরে লুকিয়েছিলাম। সোহা এরপরও সন্দেহ করে বলে সিয়ং তো সকাল থেকে বাসায় আছে, তাহলে তোমরা আলমারির ভিতর কবে থেকে লুকিয়েছিলে? তারা ধরা খেয়ে যাবে বুঝতে পেরে সিয়ংকে অজ্ঞান করানোর নাটক করে হসপিটালে নিয়ে যায়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। ওয়েল ডিয়ার, পরের দিন থেকে সিয়ং এর পরীক্ষা শুরু হয়। তাকে যেইভাবে হোক টপ 10 করতে হবে, না হয় কাউন্সিলিং ক্লাসে যাওয়া যাবে না আর মিশনও কমপ্লিট করা হবে না। ওদিকে সং মিনকে বলে তুমি আলমারির ভিতর কিস করে আমার ফার্স্ট কিস চুরি করেছো, আমি তোমার নামে কেস করব। মিন তাকে পিটানি দিয়ে বলে তুমি আমার থেকে বয়সের অনেকটা ছোট মানুষের মতো থাকো। ওদিকে জিহং বসে মিটিং করছিল, তবে তার বারবার ওই কিসের কথা মনে পড়ে, এজন্য ঠিকমতো মিটিংয়ে মন দিতে পারছিল না। আর এইদিকে আমাদের সোহা তার ফ্রেন্ডের সাথে বসেছিল, সিয়াং এর উপর তার সন্দেহ কাটছে না। বলে ওই দিন যে চোরটা আমার হাত থেকে ভেঙে গিয়েছিল ওটা সিয়াংই ছিল, এবং একটা স্টুডেন্ট হয়ে সে কিভাবে একটা জুয়ার আড্ডায় গিয়ে সমস্ত গুন্ডাদের মেরে জুয়ার মালিককে তুলে আনতে পারে। আমি তার বাসার সামনে একটা সুপার কারও দেখেছিলাম, একটা স্টুডেন্টের পক্ষে এটা কখনো সম্ভব না। এসব বলতে বলতে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে যায়। ড্রাঙ্ক অবস্থায় সে তার বাসায় যায়, তবে তার বাসায় না গিয়ে সিয়ং এর বাসার সামনে গিয়ে মামা বলে চিল্লাতে থাকে। সিয়ং উকি মেরে দেখে তার বাসার সামনে তার ম্যাম দাঁড়িয়ে চিল্লাচ্ছে। তখন সিয়ং মহিলার আওয়াজ করে বলে এটা তোমার বাসা না মনি? অল্প সময়ের ভিতর ওখানে সোহার মা চলে আসে এবং সোহাকে বকা দিয়ে বলে তুই ড্রিঙ্কস করে এসব কি শুরু করে দিয়েছিস। সিয়াং এর কাছে সোহাকে এমন অবস্থায় অনেক বেশি কিউট লাগছিল। পরে যখন তার মা তাকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল তখন সিয়াং বাইরে গিয়ে দেখতে থাকে। সে দেখে সোহা তো তার পাশের বাসায় থাকে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর বলে বিপদ আছে আমার।
পরের দিন এক্সামের রেজাল্ট আসে। সিয়াং দেখে সে টপ 10-এ চলে গিয়েছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। আরো খুশি হয় তার কাজিন ওয়ানিহার রেজাল্ট দেখে, কারণ ওয়ানিহা এবার প্রেসিডেন্টের মেয়ে ইয়ানাকে হারিয়ে প্রথম হয়েছে, আর ইয়ানা এবার সেকেন্ডে নেমে গিয়েছে। ওয়ানিহা বেশি খুশি ছিল না, কারণ সে ইয়ানাকে হারিয়ে প্রথম হয়েছে। এদিকে ইয়ানা তো রেগে আছে সেকেন্ডে নেমে যাওয়ার কারণে। এরপর সিয়াংকে ফাইনালি স্টুডেন্ট কাউন্সিলের মেম্বার বানিয়ে দেওয়া হয়। সবাই যখন ওখান থেকে চলে যায় তখন সিয়াং ওই ঘড়িটার পিছনে কি আছে দেখতে যায়। তবে ওই সময় ওখানে ইয়ানা চলে আসে আর বলে, তুমি টপ 10 করেছো, এই খুশিতে আমি তুমি আর ওয়ানিহা ডিনারে যাব। রাত্রে সিন দেখি তারা তিনজন রেস্টুরেন্টে ডিনার করতে যায়। এখানে সিয়াং লক্ষ্য করে তার কাজিন ওয়ানিহা আসলে ইয়ানার ফ্রেন্ড না, বরং তার চাকর। ইয়ানা ওয়ানিহাকে দিয়ে সমস্ত কাজ করায়, টিস্যু পর্যন্ত তার হাতে দিয়ে দিতে হয়। এটা দেখে সিয়াংয়ের কাছে খুবই খারাপ লাগে এবং তার রাগ হয়। এরপর যখন ইয়ানা ওখান থেকে চলে যায় তখন সিয়াং বলে, তুমি কি শুরু করছো, তোমার কি কোনো রেসপেক্ট নাই? ওয়ানিহা বলে, আমি এমন চাকরানির মতো কাজ করে স্কুল কাউন্সিলিংয়ে ঢুকেছি, আমি এইভাবে বেঁচে থাকতে লাইক করি, তোমার কিসের সমস্যা, তুমি তোমার কাজ করো। ওদিকে ইয়ানা বাসায় গেলে তার মা তাকে প্রচন্ড কথা শোনাতে থাকে, ধমকাতে থাকে, কারণ সে এবার সেকেন্ড হয়েছে। ওই দিন রাত্রে সিয়াং চুরি চুরি ক্লাক রুমে যায়, যে ওখানে একটা সিটি পেয়ে অবাক হয়ে যায়, কারণ সিটিতে লেখা ছিল হ্যালো মিস্টার সিয়াং। এটা দেখে সিয়াং দেরি না করে সোজা বসের কাছে আসে এবং বলে, স্কুলে কেউ আছে যে আমার আসল পরিচয় জানে? বস স্কুলের সবার ডাটা চেক করে এখানে একজনের ডাটা দেখে বস একদমই শকড হয়ে যায়। আসলে ওই চিঠি আর কেউ না, বরং স্কুলের গার্ড দিয়েছে। স্কুলের গার্ড তার আসল পরিচয় জানে যে সে কোনো স্টুডেন্ট না, সে এখানে একটা মিশনে এসেছে। এরপর গার্ড সিয়াংকে কল করে বলে, স্কুলের সাথে দেখা করো, তোমাকে আমি কিছু একটা দিতে চাই। ওদিকে আমরা চেয়ারম্যান মহিলাটিকে দেখি, সে একটা রিপোর্টারকে গুলি করে মেরে ফেলে, কারণ রিপোর্টার তার নামে আর্টিকেল লিখেছে। সিয়াং রাতের অন্ধকারে স্কুলে পৌঁছে যায় ওই গার্ডের সাথে দেখা করতে। তবে সে ছাদে ওঠার আগেই গার্ড উপর থেকে নিচে পড়ে। আসলে ছাদের উপর থেকে গার্ডকে কেউ নিচে ফেলে দিয়েছে এবং গার্ড ওখানেই শেষ হয়ে যায়। তবে গার্ডের হাতে একটা ডায়েরি আছে, ওটা সিয়াং নিয়ে নেয়। হয়তো গুন্ডাটা এই গার্ডের কাছ থেকে ডায়েরিটা নেওয়ার জন্য তাকে মেরে ফেলেছে। তখনই সিয়াংয়ের কাছে ওই গুন্ডাটা চলে আসে আর আক্রমণ করে দেয়, ডায়েরিটা ছিনিয়ে নিতে চায়। হয়তো চেয়ারম্যান মহিলাটি ওই গুন্ডাটিকে পাঠিয়েছে গার্ডের কাছ থেকে ওই ডায়েরিটা নিতে। সিয়াংয়ের সাথে গুন্ডার ফাইট হয়, একটা পর্যায়ে গুন্ডাটা ওখান থেকে ভেগে যায়। গার্ড জীবন দিয়ে দিয়েছে, এরপরেও সে গুন্ডাকে ডায়েরিটা দেয়নি। ডায়েরির প্রথম পাতা দেখে সিয়াং একদমই হতবাগা হয়ে যায়, কারণ এটা সিয়াংয়ের বাবার ডায়েরি ছিল। সিয়াং ছোট থাকতে তার বাবা এই মিশনটাই এসেছিল এবং সে ফিরছিল না, যে মিশনে বর্তমানে সিয়াং আছে। তাই সে রেগে তার বসের কাছে যায় এবং বসের কলার ধরে বলে, আমার বাবাকে এই মিশনে পাঠিয়ে শেষ করা হয়েছে, এরপর কেন আমাকে আবার এই মিশনে পাঠানো হয়েছে? এরপর সিয়াং তার বাবার ডায়েরিটা পড়ে জানতে পারে তার বাবা এই মিশনে বহু কাজ করেছিল এবং সিয়াংয়ের থেকেও আগে পৌঁছে গিয়েছিল। এখানে ওই 4 নম্বর হরর স্টোরিটাও লেখা আছে, যেটা স্কুলের কেউ জানে না। তার বাবার কথা মনে করে সিয়াং নিজেকে একটা কামরায় বন্দি করে নেয় এবং কারোর সাথে কথাও বলে না। ওদিকে ক্লাসে সোহা প্রেশান হয়ে যায় যে আমার সেই হ্যান্ডসাম স্টুডেন্টটা ক্লাসে আসছে না কেন। 3 দিন পর সিয়াং পুনরায় স্কুল ড্রেস পরে সবার সামনে আসে আর বলে, এই মিশন আমি কমপ্লিট করতে চাই, কারণ এই মিশনে আমার বাবা জীবন দিয়েছে। এরপর সিয়াং স্কুলে যায়। সোহা বলে, এতদিন স্কুলে আসনি কেন, তোমার মার্ক কেটে নেওয়া হবে। এরপর সে ঘড়ির রুমে যায় এবং তার বাবার ডায়েরি দেখে ওখান থেকে বহু এভিডেন্স কালেক্ট করে নেয়। এখানে আমরা এটাও জানতে পারি ওই দিন রাত্রে স্কুলে সোহাও ছিল, সেও দেখেছিল ওই গার্ডটিকে মেরে ফেলতে, এবং সিয়াং যে গুন্ডার সাথে ফাইট করছিল সেটাও দেখেছিল। আর সিয়াং যখন এভিডেন্স কালেক্ট করছিল তখনই ওখানে সোহা আসে আর বলে, আমি জেনে গিয়েছি তুমি কোনো স্টুডেন্ট না। সিয়াং আর কথা লুকায় না, সে সবকিছু সত্যিটা বলে দেয় সোহার সাথে, বলে, আমি একটা NIS সিক্রেট এজেন্ট অফিসার। এখন তোমার কাছে 2টা অপশন আছে, হয় তুমি এই মিশন কমপ্লিট করতে আমাকে সাপোর্ট করো, না হয় তুমি দেশদ্রোহী হয়ে যাও, আমার রাজ সবাইকে বলে দাও। আর দেশদ্রোহী হলে তোমাকে অ্যারেস্ট করা হবে এবং 10 বছরের জেল হয়ে যাবে। জেল থেকে বের হলে তুমি বুড়ি হয়ে যাবে। জেলের নাম শুনে সোহার পা কাঁপতে থাকে ভয়ে। এরপর সোহা আর সিয়াং দুজন ডিনারে যায়। সোহা সিয়াংকে নিজের হাতে ড্রিঙ্কস দেয়, কারণ সে জেনে গিয়েছে সে কোনো স্টুডেন্ট না। পরে সোহা ভাবতে থাকে, আমি এই মিশনে যদি সিয়াংকে হেল্প করি তাহলে মিডিয়ার সামনে আমাকে নিয়ে নিউজ হবে, লোকেরা আমার আশেপাশে ঘুরবে, এই কারণে আমার জবটা পাক্কা হয়ে যাবে। নিজের ফায়দার কথা ভেবে বলে দেয়, আমি তোমাকে হেল্প করতে প্রস্তুত আছি। এরপর আমাদের হিরো সোহার হাত ধরে বলে, সোহা আমি তোমাকে সব দিক থেকে প্রোটেক্ট করব। এটাতে সোহার হার্টবিট এতটাই ফাস্ট হয়ে যায় যে তার চেহারা টমেটোর মতো লাল হয়ে যায়। পরে সিয়াং একটা ফাঁকা স্থানে বসে 4 নম্বর হরর স্টোরি পড়ছিল, যেটা একটা পিয়ানো রিলেটেড ছিল। লেখা ছিল একটা ছেলে এবং একটা মেয়ে দুজন মিলে এই পিয়ানোটা বাজাতো।
তবে একদিন ছেলেটা মেয়েকে শেষ করে দিয়েছিল। এরপর থেকে ওই রুমে মেয়েটার আত্মা ঘোরাফেরা করত। সিয়াং স্টোরি পড়তে পড়তে খুবই ভয় পাচ্ছিল। তার পিছনে সোহা এসে বসেছিল, এটা সিয়াং বুঝতেই পারে না। সোহার আওয়াজ শুনে সিয়াংয়ের তো ভয়ে মুতে দেওয়ার মতো অবস্থা। সোহা বলে ওই পিয়ানোটা অন্য কোথাও না, বরং চেয়ারম্যান মহিলাটির রুমে আছে। সিয়াং বলে চেয়ারম্যানের বাসায় যাওয়া তো একদমই সম্ভব না। সোহা বলে একটা রাস্তা আছে, কিছুদিন পর একটা ফটো কম্পিটিশন আছে, তুমি ওই কম্পিটিশনে উইন হতে পারলে চেয়ারম্যানের বাসায় ইনভিটেশন পায় বা এই সুযোগ কাজে লাগাতে পারো। এই জন্য সোহা সিয়াংকে পরের দিন শিখাতে থাকে কিভাবে স্টাইল মেরে ফটো তুলতে হবে। এখানে তারা দুজন খুবই হাসাহাসি করছিল। সোহাকে দেখতে অনেক বেশি সুইট লাগছিল। 2 দিন পর ফটোশুট কম্পিটিশন শুরু হয়। সিয়াং এত স্টাইলে ফটোশুট করে সবাই তো তাকে দেখে ক্রাশ খেয়ে যায়। এরপর দেখি ইয়ানা কিছু একটা নিয়ে মন খারাপ করলে ওয়ানিহা ফ্রেন্ড হিসেবে তাকে বোঝাতে যায়। তবে ইয়ানা তার আসল রূপ দেখিয়ে দেয়, বলে তুমি আমার চাকর, এটা তুমি ভুলে যেও না। এটা সিয়াং দেখে খুবই রেগে যায় আর ওয়ানিহার পাশে দাঁড়িয়ে ইয়ানাকে বলে তুমি ক্ষমা চাও ওয়ানিহার কাছে। তবে ইয়ানা ওখান থেকে রাগ করে চলে যায়। সোহা এসব কিছু দেখে নিয়েছিল। এরপর সোহা সিয়াংকে বলে ওরা হাই স্কুলের স্টুডেন্ট, তারা এখন অ্যাডাল্ট হচ্ছে, তাদের ভিতর ইমোশনাল অনেক বেশি, তারা নিজেরাই হ্যান্ডেল করতে পারবে, তুমি ওদের সাথে রাগ দেখিও না। সোয়ার এমন বোঝানো দেখে সিয়াংয়ের তার ছোটবেলার বেস্টি সুইট হার্টের কথা মনে পড়ে। তার ছোটবেলায় সুইট হার্টও তাকে এভাবে বোঝাতো। এবং ডিয়ার সত্যি তারা দুজন ছোটকালের সুইট হার্ট, তবে তাদের নাম চেঞ্জ হয়েছে, এজন্য একে অপরকে চিনতে পারে না। যখন সিয়াং বের হয় তখন বৃষ্টি শুরু হয়। পিছন থেকে সোহা এসে তার মাথার উপরে ছাতা রাখে। ওই সময় একটা বাইক এসে সোহাকে হিট করতে গেলে সিয়াং তাকে বাঁচিয়ে নেয়। আর এখানে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। সোহার হার্টবিট এতটাই ফাস্ট হয়ে যায় যে বাইরে থেকেও শোনা যাচ্ছিল। এরপর সোহার মা সোহাকে ডাকলে সোহা বাসায় চলে যায় আর বাসায় গিয়ে সে ঠান্ডা পানি খেয়ে নিজেকে কুল করার চেষ্টা করে। সোহার মা সোহার ডাক নাম ধরে ডেকেছিল। এটা শুনে সিয়াং বুঝে যায় সোহা তার ওই ছোটকালের সুইট হার্ট। পরের দিন সিয়াং সকাল সকাল স্কুলে পৌঁছে যায় আর দেখে সোহা সাফাই করতে করতে হেলে দুলে ডান্স করছে। এটা দেখে তার জম্মের হাসি পায়। এরপর ফটোশুট কম্পিটিশনের রেজাল্ট বের হয়। সবথেকে হ্যান্ডসামের তালিকায় থাকে আমাদের হিরো, মানে সে উইন হয়ে গিয়েছে, সে এখন চেয়ারম্যানের বাড়িতে ইনভিটেশনে যেতে পারবে। এটা দেখে সবাই তো সেই লেভেলের খুশি হয়ে যায়। তবে সমস্যা একটা, সিয়াং এর তো ওখানে যেতে গেলে একটা পার্টনারের প্রয়োজন। তাই টিমের সিনিয়র সোহাকে চুজ করে। সোহাকে পাম মেরে বলে তুমি এই দেশের গর্ব, তুমি আমাদের এজেন্ট, তুমি সিয়াং এর পার্টনার হয়ে যাও। এত পাম শুনে সোহা সাথে সাথে রাজি হয়ে যায়। পরে তারা দুজন পিয়ানো বাজানোর প্র্যাকটিস করে। সিয়াং না চাইতেও সোহাকে মন থেকে সরাতে পারছিল না, সবসময় তার কথা মাথায় ঘুরঘুর করতে থাকে। এই মিশনে ফাইটও করা লাগতে পারে, তাই সিয়াং সোহাকে কিছু ফাইটিং প্র্যাকটিস করাতে যায়। তবে সোহা তো আগে থেকেই ভালো ফাইট জানে। ফাইটিং শিখাতে শিখাতে তারা দুজন অনেক ক্লোজে চলে আসে। সিয়াং তো খুবই লজ্জা পেয়ে যায় আর বাহানা বানিয়ে ওখান থেকে ভেগে যায়। এরপর তারা প্ল্যান মতো একজন ওয়েটার সেজে ভিতরে যায় আর বাকি টিম বাসার বাইরে রেডি থাকে। পার্টিতে সোহা ব্ল্যাক ড্রেস পরে এন্ট্রি নেয়। তাকে এতই কিউট লাগছিল সিয়াং তার দিক থেকে নজরই সরাতে পারছিল না। ওই সময় তার ছোটকালের কথা মনে পড়ে যায়। ছোটকালের সুহি তাকে বলেছিল আমি যখন তোমার সামনে সুন্দর ড্রেস পরে আসবো ওই দিন তুমি আমাকে বিয়ের জন্য প্রপোজ করে দিবে। আজ সোহা সুন্দর ড্রেস পরে আসে, তবে কি আর করা, তারা মিশনে এসেছে। তাই সিয়াং তাকে একটা নেকলেস পরিয়ে দেয় আর বলে এবার ড্রেসের সাথে খুব সুন্দর মানিয়েছে। প্ল্যান মতো বাইরে বসে টিম মেম্বাররা সমস্ত লাইট অফ করে দেয়। এই সুযোগে সিয়াং আর সুই ওই পিয়ানোওয়ালা রুমে পৌঁছে যায়। ওখানে গিয়ে সিয়াং কিছু এভিডেন্স কালেক্ট করে। পরে সে দেখে চেয়ারম্যান মহিলার কম্পিউটারে সিয়াং এর সমস্ত ডাটা আছে। সে কি করে, কোন এজেন্সিতে কাজ করে, কোন মিশনে আছে, এমনকি তার ছোটকালের নামও লেখা আছে। এটা দেখে সিয়াং তো পুরাই ডিস্ট্রাক্ট হয়ে যায়। যাওয়ার সময় সে টিম মেম্বারদের বলে টিমের ভিতর কেউ আছে চেয়ারম্যান মহিলার সাথে যুক্ত, না হয় সে এত কিছু কিভাবে জানে। সোহা ওই পার্টিতে একটা ভিআইপি স্টুডেন্টের কার্ড পেয়েছিল এবং সে সেটা কাছে রেখে দেয়। এরপর সিয়াং আর সোহা ডিনারে যায়। সিয়াং বলে চেয়ারম্যান আমাকে বোকা বানিয়েছে, সে আমাদের প্ল্যান সম্পর্কে আগে থেকেই সবকিছু জানতো। আমার মনে হয় আমাদের টিমের ভিতর কেউ বিশ্বাসঘাতকতা করছে, সব ইনফরমেশন চেয়ারম্যানকে দিয়ে দিয়েছে। ওখান থেকে বাসায় ফেরার সময় সিয়াং সোহার ছোটবেলার নাম ধরে ডাকলে সোহা একদম অবাক হয়ে যায় আর বলে তুমি আমার নাম কিভাবে জানো, তাহলে কি তুমি আমার সেই ছোটবেলার সুইট হার্ট?
সিয়াং বলে হ্যাঁ, আর আমি তোমার পাশের এই বাসায় থাকি। এটা শুনে সোহা জম্মের খুশি হয়ে যায়। তখন তার খুশির কোনো ঠিকানাই থাকে না। পরের দিন সোহা স্কুলে গিয়ে ওই ভিআইপি কার্ড দিয়ে একটা গ্রুপে জয়েন হয় এবং সে এটা জেনে অবাক হয় এই স্কুলের পাওয়ারফুল লোকদের ছেলে মেয়েদের বিনা যোগ্যতায় বেশি মার্ক দিয়ে টপ স্টুডেন্ট বানিয়ে দেওয়া হয়। আর এসবের পিছনে আছে স্কুলের চেয়ারম্যান মহিলা। এটা যখন চেয়ারম্যান মহিলার মেয়ে মানে ইয়ানা জানতে পারে তখন সে পুরাই হতাশ হয়ে যায়। এর মানে আমার মা আমাকেও এভাবে টপার বানিয়ে রাখে। ওদিকে সিয়াং চেয়ারম্যান মহিলার উপর একটা ট্র্যাকার লাগিয়ে ফলো করতে থাকে যে সে কার সাথে দেখা করে এবং কার সাথে কি কথা বলে। তার কথা শুনে সিয়াং জানতে পারে চেয়ারম্যান মহিলা সোহাকে ক্ষতি করার প্ল্যান করছে, কারণ সোহা গোপন তথ্য জেনে গিয়েছে যে কিভাবে পাওয়ারফুল লোকদের ছেলে মেয়েদের টপার বানানো হয়। সিয়াং তো সোহার ক্ষতি হতে দিবে না, তাই সে সোহার কাছে চলে যায় তাকে প্রোটেক্ট করতে। এরপর সোহাকে তার বাসায় নিয়ে যায়। কাজ করতে করতে সোহা যখন ঘুমিয়ে পড়ে সিয়াং তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে তাকে কেয়ার করতে থাকে। এরপর যখন সিয়াং ঘুমিয়ে পড়ে তখন সোহা তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে তাকে কেয়ার করতে থাকে। পরের দিন ইয়ানা খুবই গিল্টি ফিল করে এবং সে ওয়ানিহার বাড়িতে যায়। ওয়ানিহার মা তাকে খুবই যত্ন করে এবং তার জন্য অনেক খাবার রান্না করে। ইয়ানা বুঝতে পারে এটাই সুন্দর লাইফ, আমার মা যদি আমাকে এমন ভালোবাসতো। যাওয়ার সময় সে ওয়ানিহার কাছে ক্ষমা চায় আর বলে তুমি আমাকে বহু সাপোর্ট করেছো, তুমি আমার রিয়েল ফ্রেন্ড। ওদিকে সোহা সিয়াংকে কিছু খাবার দিতে সিয়াংয়ের বাসায় যায়। রুমের দরজা খোলা দেখে সে রুমে প্রবেশ করে, তবে রুমের সমস্ত লাইট অফ ছিল। আসলে ভিতরে কেউ সমস্ত ঘর তল্লাশি নিচ্ছিল। সে সোহাকে দেখে সোহাকে চাকু মেরে ওখানে ফেলায় রেখে ভেগে যায়। একটু পর সিয়াং যখন বাসায় যায় তখন সে ভিতরে সোহার এমন অবস্থা দেখে অনেকটা শকড হয়ে যায় এবং তখনই তাকে কোলে উঠিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে হসপিটালে নিয়ে যায়। সিয়াং অনেক কান্না করে আর বলে আমার জন্য সোহার এমন অবস্থা হয়েছে। সকালে সোহার জ্ঞান ফিরে। সিয়াং সারা রাত বসে তাকে খেয়াল রেখেছে, তাকে কেয়ার করেছে। এর পরের সিনে দেখি স্কুলের রেপুটেশন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সব স্টুডেন্টরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। এমন চলতে থাকলে স্কুল বন্ধ হয়ে যাবে। পরের দিন স্কুল ভিজিট করতে টিওনো আসবে, তাই সবাই মিলে স্কুল সাফ সাফাই করে যাতে টিওনো খুশি হয়ে তাদের স্কুল বন্ধ না করে দেয়। সিয়ং সবার সাথে সেলফি নেয় স্মৃতি হিসাবে। এরপর স্কুলের টিওনো এন্ট্রি নেয়, তবে তাদের সাথে খারাপ চেয়ারম্যান মহিলাটিও এসেছে। চেয়ারম্যান সিয়ং এর কাছে গিয়ে তাকে স্পেল করে দেয় এবং তাকে স্কুল থেকে বের করে দেয়। সব স্টুডেন্টরা সিয়ং এর জন্য অনেক মন খারাপ করে। অল্প দিনে সিয়ং সবার মনে জায়গা করে নিয়েছে। সিয়ং সবকিছু প্যাক করে নিয়ে চলে যাচ্ছিল এবং সমস্ত স্টুডেন্টরা তাকিয়ে তাকিয়ে তাকে দেখছিল। এরপর দেখি সিয়ং তার স্কুলে প্রবেশ করতে পারে না। এখানে সোহা তাকে পুরা হেল্প করে। সিয়ং তাকে একটা রুমে যেতে বলে। ওখানে একটা মূর্তি ছিল, ওই মূর্তিটা ঘোরাতেই একটা সিক্রেট দরজা ওপেন হয়। এরপর সিয়ং একটা ডেলিভারি ম্যান সেজে স্কুলে প্রবেশ করে। তখন ওখানে কিছু লোক চলে আসে, এজন্য সোহা তাকে ওখান থেকে ভাগিয়ে দেয়। চেয়ারম্যানের কানে চলে গিয়েছে সিয়ং আবারও স্কুলে এসেছিল, তাই সে পরের দিন সিয়াং আর সুইর কিছু ক্লোজ ফটো ইন্টারনেটে ভাইরাল করে দেয় এবং লিখে দেয় সুই একটা টিচার হয়ে তার স্টুডেন্টের সাথে নষ্টামি করছে। স্কুলের সবাই সুইকে খারাপ নজরে দেখতে থাকে। সুই সত্যিটা বলতে পারে না যে সিয়াং কোনো স্টুডেন্ট না, বললে তো সিক্রেট মিশন ফাঁস হয়ে যাবে। তখনই স্কুলে এন্ট্রি নেয় আমাদের হিরো আর সবার সামনে গিয়ে বলে আমার বয়স 25 বছর, আমি কোনো স্টুডেন্ট না, এবং মিথ্যা একটা প্রেমের কাহিনী বানিয়ে বলে আমরা দুজন বহু আগে থেকে রিলেশনে ছিলাম। সবাই বলে তাহলে কেন তুমি স্কুলে অ্যাডমিট হয়েছিলে? সিয়ং বলে আমি ছোট থাকতে অনেক দুষ্টু ছিলাম, এজন্য পড়াশুনো করিনি। পরবর্তীতে আমার খুবই ইচ্ছা ছিল হাই স্কুলে পড়া, তাই আমি স্বপ্নটা পূরণ করতে অ্যাডমিট হয়েছিলাম। মানে সিয়ং আর সোহার বদনামটা একটা রোমান্টিক লাভ স্টোরিতে পরিণত করে দেয়। আমরা দেখি এবার সিয়াংকে স্কুলে প্রবেশ করতে হেল্প করেছে চেয়ারম্যানের মেয়ে মানে ইয়ানা, কারণ সে বুঝতে পেরেছে তার মা খারাপ কাজে সামিল হয়েছে। এরপর সিয়াং ওই রুমে প্রবেশ করে, তবে সে ওখানে কোনো খাজানা পায় না, শুধু একটা কঙ্কাল পায়। কঙ্কালের হাতে একটা ঘড়ি দেখে সিয়াং চিনতে পারে এটা তার বাবার ডেড বডি। এটা দেখে সে খুবই কষ্ট পায়, একদমই ভেঙে পড়ে। সে বুঝতে পারে এখানে তার বাবাকে কেউ মেরে ফেলেছে। এরপর তার বাবার ফিউনারেল হয়। ফিউনারেলে তেমন কেউ ছিল না, 3-4 জন ফ্রেন্ড ব্যতীত। তবে একটু পরে দেখা যায় স্কুলের সমস্ত স্টুডেন্ট তার বাবার ফিউনারেলে চলে আসে। এটা দেখে সিয়ং এর মনটা অনেকটা হালকা হয়ে যায়। এরপর সিয়ং জানতে পারে এসব খেলার পিছনে তারই বস মিলে আছে চেয়ারম্যানের সাথে। পরে সে গান নিয়ে তার বসের কাছে যায় এবং গান পয়েন্ট করে বসের ফোনের সমস্ত ডেটা কালেক্ট করে নেয়। বাসায় গিয়ে যখন সে সমস্ত রেকর্ড শুনে তখন সে কনফার্ম হয়ে যায় তার বাবাকে চেয়ারম্যান আর তার বস মিলে মেরেছিল। ফ্ল্যাশব্যাকে দেখি সিয়ং এর বাবা যখন খাজানা খুঁজে পেয়েছিল তখন তার বস তাকে ধোঁকা দিয়ে চেয়ারম্যানের সাথে মিলে গিয়েছিল।
এরপর চেয়ারম্যান তার বাবাকে গুলি মেরে একটা রুমে ফেলে রেখেছিল, তবে তারা খাজানা খুঁজতে গিয়ে কোথাও একটা গোল্ডও পেয়েছিল না। ওদিকে চেয়ারম্যান সোহাকে স্কুল থেকে বের করতে চাচ্ছিল, তবে সমস্ত স্টুডেন্ট সোহার পাশে দাঁড়ায়, তারা প্রোটেস্ট করতে থাকে। রাত হয়ে যায়, এরপরও কোনো স্টুডেন্ট ক্লাসরুম থেকে নড়েও না। তখন চেয়ারম্যান মহিলা রুমের ভিতর গ্যাস লিক করে লাইটার জ্বালায় সবাইকে জ্বালিয়ে মেরে দেওয়ার জন্য। ওই সময় ওখানে সিয়াং পৌঁছে যায় আর চেয়ারম্যানের মেয়ে ইয়ানাও চলে আসে ওই রুমে। চেয়ারম্যান বুঝতে পারে সবকিছু কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, এখানে তার মেয়েও চলে এসেছে। এরপর লাইটার ছুড়ে দিলে সিয়াং ওটা ধরে ফেলে আর সমস্ত স্টুডেন্টদের বাঁচিয়ে নেয়। পরে চেয়ারম্যান মহিলাটিকে পুলিশে ধরে নিয়ে যায়। এরপর তাকে এবং বসকে কোর্টে তোলা হয় এবং তাদের দুজনকে যাবজ্জীবন জেল হয়ে যায়। ইয়ানা তার মায়ের সাথে দেখা করতে আসে এবং বলে, আমি বড় হয়ে তোমার মতো হতে চাই না। এরপর আমরা দেখি সোয়ার জব পার্মানেন্ট হয়ে গিয়েছে। সিয়াং স্কুলের সবার সাথে দেখা করতে যায়, তবে কেউ তাকে তেমন ভাও দেয় না। সবাইকে বাই বলে যখন সে চলে যাচ্ছিল তখন সবাই একসাথে কাগজের প্লেন উড়িয়ে তাকে ধন্যবাদ দিচ্ছিল। এসব কিছু স্টুডেন্টদের প্ল্যান ছিল। কাগজে লেখা ছিল, আমরা সবাই তোমার প্রতি অনেকটা গর্বিত। এরপর সিয়াং ওই খাজানার সন্ধান পেয়ে যায়। তার বাবা তারা দেখতে খুবই লাইক করত। সে যখন ছোট ছিল তখন তার বাবা তাকে একদিন বলেছিল, ঘরের ভিতর কোথাও একটা তারা লুকানো আছে, তুমি ওটা খুঁজে বের করবে। তারপর তো তার বাবা আর ফিরছিল না। সিয়াং তার বাসায় খুঁজতে খুঁজতে একটা জায়গায় একটা তারার নিশানা দেখে, আর ওটা ওপেন করতে পেয়ে যায় সোনার বড় একটা খনি। আসলে তার বাবা জানতো এটা খারাপ লোকদের হাতে লাগবে, তাই এগুলো সে তার বাসায় লুকিয়ে রেখেছিল। ফাইনালি সিয়াং এর মিশন কমপ্লিট হয়। 1 বছর পরের সিন দেখি। সিয়াং এখন বড় অফিসার হয়ে গিয়েছে, ইয়ানা একটা পেইন্টার হয়ে গিয়েছে, আর কাজিন অনিহা তার বাবা এবং ভাইয়ের মতো সৈনিকে জয়েন হতে চলেছে। ডিয়ার, আমার কাছে কিন্তু অনিহা মেয়েটিকে অনেক বেশি ভালো লেগেছে। শেষ মুহূর্তে আমরা আমাদের মেইন কাপলকে দেখি। সিয়াং সুইকে বিয়ের জন্য প্রপোজ করে। খুব তাড়াতাড়ি তারা দুজন বিয়ে করতে চলেছে, আর এই হ্যাপি মুমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ডিয়ার, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার এই চ্যানেলটা আমার কাছে আর বেশি দিন টিকে থাকবে না। অলরেডি 7 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল, 7 দিন পরে আমি আজকে ভিডিও দিতে পারলাম। এই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই যে সাবস্ক্রাইব করে দিয়ে আসো, না হয় কিন্তু তোমাদের এই হাসান ভাইকে হারাই ফেলতে হবে। আমি চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। আর হ্যাঁ, যারা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা লাইক করে দাও ডিয়ার। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।